সব জায়গায় মনে করে যে শেখ হাসিনা এগুলা করতেছে, শেখ হাসিনা জুলাইদেরকে আর মানুষ তোমরা কাজ করতে পারো নাই, তোমরা মানুষকে দেখাইতে পারো না, ইউনিসেফ মানুষকে ম্যাজিক দেখাইতে পারে না, নোবেলের ম্যাজিক উনি দেখাইতে পারেন নাই, কোটি কোটি ডলার আনতে পারে নাই, এটার জন্য তো মানুষ দেয় না। মানুষ তো মনে করছে ওনারা আনলে এইগুলো হবে, দেশ আমেরিকা হয়ে যাবে, দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, দেশে উনি দুধের নহর বইয়ে দিবেন, সবাই দুধ খাবে। হ্যাঁ, কিন্তু উনি করেন নাই, তো সেটা তো পাবলিকের দায় না, দায় তো ইউনুস সাহেব এবং তোমাদের। কিন্তু উনি বলছেন যে কেউ না কেউ এটা করে, তার মানে দেখেন উনি ভূত দেখতেছে, উনি বারবার উনি ভূত দেখতেছে। জুলাইয়ের পক্ষের শক্তিগুলি ধীরে ধীরে অরাজকতাকারী, অযোগ্য, ব্যর্থ হিসেবে তো প্রত্যেকটা কথা সত্য। তোমরা অরাজকতা করতেছো, মব করতেছো, রাস্তাঘাট আটকায় ফেলতেছো, এই করতেছো, তোমরা তো করতেছো। এক, 2 নম্বর, তোমরা যে অযোগ্য, তোমাদের সরকার তো অযোগ্য, সর্বোচ্চ তোমরা আছো, কিন্তু তোমরা তো কিছুই করতে পারো। এমন কোন মিনিস্ট্রি নাই যেখানে একজন সমন্বয়কারীকে আপনার ওই মিনিস্ট্রিতে রাখে নাই, কি সদস্য হিসাবে কেমনে যেন থাকে সে, বরং ওরা ওখানে দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়ছে। ব্যর্থ হয়েছে তো, অযোগ্য হয়েছে, ব্যর্থ তো হয়েছে। ইউনুস সাহেব নিজেই তো ব্যর্থ হইলো। ইউনুস সাহেব তো এই পর্যন্ত যা থেকে যত দেখাইছিলেন, উনি স্বপ্নের জগৎ দেখিয়েছেন, উনি কি কিছু আনতে পারছেন? ওনার 3-0 কোথায় এখন? ওনার 2-0 বাংলাদেশ কোথায়? কোথাও নাই। তো দেখেন, তারপরে সে আবার বলছে মানে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি। ধোঁয়াশা কে তৈরি করছে? এটা ধোঁয়াশা তৈরি উনি কিন্তু অভিযুক্ত কারে করছেন এটা আমি জানি না, আমার মনে হয় উনি ইউনুস সাহেবরাই করছেন, যে কারণে তার এই অবস্থা হয়েছে। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি, যেখানে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উল্লেখজনক টানাপোড়েন নেই। উনি কোত্থেকে স্বপ্ন দেখতেছে যে টানাপোড়েন তো প্রত্যেক দিনই আছে, প্রত্যেকদিন নির্বাচন চাচ্ছে বিএনপি, প্রত্যেকদিন নির্বাচন চাচ্ছে বিভিন্ন দল, জামাত এনসিপি ছাড়া সবাই তো নির্বাচন চাচ্ছে। আর উনি বলেন এই ব্যাপারে নাকি দলগুলোর মধ্যে টানাপোড়েন নাই, এবং এটা একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে। আচ্ছা, রাজনৈতিকতার অবসান, বিরাজনীতিকরণের প্রচেষ্টা। আমি জানি না রাজনৈতিকতার অবসান কি, বিরাজনীতিকরণের প্রচেষ্টা, এটা আমি জানি না কে বিরাজনীতি তারাই করছে। রাজনৈতিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে হতাশা তৈরি। হতাশা তো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হচ্ছে, হতাশ হবে না মানুষ? এবং সেভিয়ার্স ক্রাইসিস তৈরি সবই হলো একই 11-র পুনরাবৃত্তির প্রচেষ্টা। উনি এখানে এসে 1-11-কে দেখতেছেন যে 1-11-র আবার পুনরাবৃত্তি, মানে আর্মি টেক ওভার হওয়ার সম্ভাবনা আছে, উনি এটা বলতেছেন। কিন্তু পুরোটা বক্তব্যের মধ্যে হলো ওনাদের ব্যর্থতা, ওনারা সেই ব্যর্থতার দায় এখন পর্যন্ত ফ্যাসিস্টের গাড়ে চাপানো যায়। সবাই ফ্যাসিস্টের গাড়ে চাপাচ্ছে। 1 বছরের ব্যর্থতা ফ্যাসিস্টের, যে ফ্যাসিস্টের দৃশ্য কিন্তু এখন আর নাই, যে ফ্যাসিস্টকে এখন পর্যন্ত উনি প্রকাশ্যে এসে বাংলাদেশের কোনো উপস্থিত হন নাই। তো উনি দেশেই নাই, উনি দেশের বাইরে আছেন, ওনার দলটারে নিষিদ্ধ করে রাখছেন, ওনার দলের লোকদের ঘরে থাকতে পারে না, ওনার দল লোকদেরকে 300 এমপির মধ্যে 200 এমপি কে অ্যারেস্ট করে বসে আছেন। তো আওয়ামী লীগের এমন কোন কমিটি নেই যে কমিটির সভাপতি সেক্রেটারি জেলে নাই, মারা পড়ে নাই। আপনি মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা দিয়ে, এই যে আমাদের সাবেক প্রধান সিসি কে তাকে জুতা দিয়ে পিটানো হইলো, তারপর কত জায়গায় মুক্তিযোদ্ধাদেরকে পিটানো হলো। আমি সেদিন দেখলাম যে ভাই কি বলে অ্যাডভোকেট ভাই কি যেন আপনার এখানে আসেন, যে উনি কান্না করতেছেন। না পান্না ভাই কান্না করতেছিলেন, যা মুক্তিযোদ্ধাদের এই অবস্থা দেখে ওনার মানে ওনারা বেঁচে থাকার ইচ্ছা ওনার নাই, উনি এইভাবে বলছেন। তো এগুলা কে তৈরি করছে? এগুলা তো এই সরকারের আমলে তার বাহিনী, তাদের লোকেরা তৈরি। আজকে উদুরবিন্দি বুড়োর ঘাড়ে মানে চাপানোর কোন সুযোগ নেই। তারেক রহমানও কারো ঘাড়ে চাপায়, উনিও ভয় পেতেছেন যে উনি আসলে গণতান্ত্রিক রূপান্তর হবে কিনা। আফুজও ভয় পেতেছে গণতান্ত্রিক রূপান্তর হবে কিনা। ওনার ভিতর ইউনুস সাহেব তো পতিত স্বৈরাচার নিয়ে সারাক্ষণই ওনার গলা দিয়ে সারাক্ষণ পতিত স্বৈরাচার। তারপর দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও একই কথা বলছেন। এখন আমি ছোটখাটো রাজনীতিবিদদের কথা বলছি না, এই জন্য ছোটখাটো রাজনৈতিক দলের নেতাদের কথা বলছেন, এই জন্য তাদের রেফারেন্স যদি দিতে যায় এটা অনেক লম্বা হবে, অনেক কিছু আমি কিন্তু বলতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে যে অদৃশ্য শেখ হাসিনা মনে হয় মহাশক্তিশালী হিসাবে তাদের মনের মধ্যে উদয় হয়েছে। আমি জানি না শেখ হাসিনা কবে বাংলাদেশের মাঠে উদয় হবেন। আমার প্রত্যাশা যে উনি বাংলাদেশের মাঠে
আসবেন এবং বাংলাদেশ মাঠে ওনাকে এখন যেভাবে শক্তিশালী হিসেবে দেখানো হচ্ছে, সে শক্তিশালী নেত্রী হিসেবে উনি মাঠে আইসা উনি সবকিছু ফেস করবেন এবং আবার পুরো অবস্থায় ফেরত যাবেন, আমি আমি এটা আশা করি। কিন্তু এরা কিন্তু মনে মনে শেখ হাসিনা কিন্তু মাঠের মধ্যে দেখা শুরু করেছে। এরা কিন্তু মানে সাংঘাতিক ভাবে এই জিনিসটা ফিল করতেছে যে তারা আসলে সব জায়গায় শেখ হাসিনার চাইতে খারাপই করছে, কোনো ভালো কাজ করতে পারেনি, দেশকে পেছনের দিকে নিচ্ছে, সামনে নিতে পারে। এটা কিন্তু তারা এখন উপলব্ধি করে, যে কারণে তাদের এই উপলব্ধির এইসব কথাবার্তা চলতেছে। সঙ্গে যারা ক্ষমতায় যেতে চান তাদের মধ্যেও কিন্তু এখন আবার যে ওনারা যে প্রায় ছাই দিয়া মানে অন্যরা আন্দোলন করে জিতছে আর ওনারা ছাই দিয়া এখন ওইটারে ধরে ওনারা ক্ষমতায় চলে যাবেন, এইটা ওনাদের হাতছাড়া হয়ে যায়, যে জন্য ওনারা কাহিল হয়ে পড়ছেন কান্নাকাটিতে, এখন রীতিমতো কান্নাকাটি। আপনার আর এটা মজার, আচ্ছা যাই হোক, এই চ্যাপ্টার শেষ হলে একটা মজার গল্প বলবো পরে। ওকে, থ্যাংক ইউ। এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো বেশ মানে মজার মজার কথা বলেন। উনিও তো বলছেন যে এই যে আজকে যেটা তারা ঘোষণা করবেন, আমার মনে আমরা যে পূর্বসূরীদের কাছে শুনলাম, ইতিহাসে পাঠ করলাম যে বঙ্গবন্ধু যেদিন আসলেন 10 জানুয়ারি দেশে, সেদিনের কথা বলি, 7 মার্চের কথা বাদ, সেদিনের কথা বলি, 10 জানুয়ারি যেদিন আসলেন, এই প্ল্যাটফর্মে 10 জানুয়ারির গল্প আমি শুনছি বদরুল ভাইয়ের কাছ থেকে, শরীফ শাহউদ্দিন ভাইয়ের কাছ থেকে, নূর নবী ভাইদের কাছ থেকে। বদরুল ভাই বললেন যে তারা এত পিছনে পড়ছেন যে গাড়ির বাম্পারে ঝুলে তারা যাওয়ার চেষ্টা করছেন ইয়েতে, এত স্বতঃস্ফূর্ত মানুষ ছিল। তো এইরকম একটা তাদের ভাষায় বিপ্লব অভ্যুত্থান হয়ে গেল, আর 1 বছর পরে সেটার ঘোষণাপত্র দিবেন, সেটার জন্য একদম রাস্তাঘাট বন্ধ করে ব্যারিয়ার দিয়ে কঠোর নিরাপত্তা দিয়ে 8 জুলাই মানে 16টা ট্রেন দিয়ে 12টা লোক এনে কেন করতে হবে? এটা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই তো থাকার কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা যে বললেন, নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আপনি দেখছেন। এর মাথায় এখন ঠিক আছে নাকি প্রচন্ড রকম মানে ইয়ের মধ্যে আছে, কি বলে, সেও এখন দৌড়ের উপরে আছে আর কি। তার কথাবার্তা তো এমনি সে দৌড়ায়, মানুষ হিসাবেও সে দৌড়ের উপরে থাকে। তাকে কে দৌড়ায় আমি জানি না, তো সারাক্ষণ সে দৌড়ের উপরে থাকে, সারাক্ষণ সে হাইতে থাকে এবং মজার মজার কথা কয়, আবার খুব সিরিয়াস কথাও খুব মজার ছলে বলে ফেলে। একটা জিনিস স্বীকার করছে কিন্তু সে আজকে, এবং এই যে নিরাপত্তা নিয়ে যে সে বলছে যে পরিমাণ হাতিয়ার, আবার কিন্তু স্বীকার করলো। এর আগে আরেকজন বলছিলেন না আমরা তো সব উদ্ধার করে নিয়ে আসছি, যে সব করছি, উনি বলছেন যে পরিমাণ হাতিয়ার চলে গেছে এখনো উদ্ধার সম্ভব হয়নি। তারপরে উনি বলছেন যে উনি ওই যে 1/11 মানে ইয়াতে কি মানে ওখানে যে সমাবেশটা হবে সেটা নিয়ে আছে, বলছে নিরাপত্তা নিয়ে হচ্ছে 5ই আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণে, আল্লাহ দিলে সবকিছু, সব প্রোগ্রাম হবে, সব ভালোভাবে হয়ে যাবে। মানে উনি ওনার উপর নির্ভরশীল হইতে পারেন নাই, উনি শেষ পর্যন্ত আল্লাহর উপর নির্ভরশীল হয়েছেন। এখন দেখা যাক আল্লাহর উপর নির্ভরশীল। তো একটা মজার জিনিস উনি বলছেন, যে যদি আপনি বুঝতে পারেন যে ইয়ের কথা, এই যে এনসিপির অবস্থার কথা, এটা দিয়ে দারুণ মজার একটা কথা বলছে কি, তার জিজ্ঞেস করছে যে আপনারা একটা দলকে বেশি বেশি নিরাপত্তা দিচ্ছেন, অমুক দিচ্ছেন, তমুক দিচ্ছেন, প্রশ্ন করছে। প্রশ্ন করার পরে তার উত্তরটা খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে, বুঝছেন। আমি মানে এটা হলো তার মনের কথা, এই লোকটা আসলে মাঝে মধ্যে নিজের পেটের ভিতরে কথা বলে না, সেটা হলো ভিতর থেকে বলে দেয় আর কি। যারা ইন এ কাইন্ড হিজ এ লিটল বিট একটু সরল এক্সপ্রেশনের লোক আর কি, কুটিল চিন্তাটা কম করে আমার ধারণা আর কি, যে কারণে এটা বলতে পারে। কুটিল চিন্তা করলে কিন্তু এরকম মজা করে কথা বলতে পারতো না, বলা সম্ভব না। বলে কি বলছে কি, যা এই ইয়াদের উপরে কেন পাহারা দিচ্ছে, বলছে যারা একটু বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয় তাদেরকে, যে একটু কম ভালনারেবল তাকে একটু কম প্রোটেকশন দেওয়া। বুঝতে পারছেন এনসিপির অবস্থা? এনসিপি খুব ভালনারেবল অবস্থা, খুবই দুর্বল অবস্থায় আছে, ওদের এখন প্রোটেকশন দরকার বেশি, অন্যদের এনসিবি এত দুর্বল যে তাকে প্রোটেকশন দিতে হচ্ছে। সে এনসিবি শব্দটা না বলে সে কিন্তু বলে ফেলাইছে, মানে পেটে রাখতে পারে না, কি করবে, এদের বাঁচানোর জন্য তাকে এরকম প্রোটেকশন দিতে হচ্ছে। একেবারে ইন্টারেস্টিং। আবার দেখেন আপনি ওই যে টিআইবি আজকে গতকালকে প্রেস ব্রিফিং করে বলছে কিংস পার্টির কথা, যে কিংস পার্টির তো 2 জন ক্ষমতায় আসেনি, এটা তো কিংস পার্টি, এটা সরকারি দল। মানে যেটা এতদিন লোকজন বলছিল কি অবশ্যই টিআইবি
এক বছরের মাথায় এসে বলতে বাধ্য হলো হয়তোবা যে কিংস পার্টির ঘটনা, এবং তারা ব্যাপক সরকারের ব্যর্থতার কথা বলে দিচ্ছে। টিআইবি রা হলো কারা জানেন? এই টিআইবি রা, আমি টিআইবি শুধু একটা বলছি না, এরা হলো পশ্চিমা ডলার খাওয়ালো। হ্যাঁ, এদের পশ্চিমা ডলার না আসলে তো চলবে না। কয়দিন বিপ্লব করবে? এই বিপ্লব করতে যায় সব ডলার তো খোয়া যাওয়ার উপক্রম হয়েছে। খেয়াল করে দেখেন, এই লালবদর রায় গোপালগঞ্জ যেতে বাধ্য হয়েছে না, নাহলে তো তাদের ফান্ড যে তোমরা থাকতে দেশের মধ্যে থাকতে গোপালগঞ্জে এরকম 5টা কিলিং হলে তোমরা চালারা করোটা কি? নিশ্চয়ই টেলিফোন করে তাদের কাছে, বেটা করস করে কি তোদেরকে আমরা টাকা দিয়ে পালি ওই দেশে, আর সেখানে এরকম মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, আর তোরা বয়ে বয়ে খাও, হ্যাঁ আমাদের ডলার খাওয়া আর ইয়ে করো না। ধাওয়ার ওই ধাওয়াতে চলে গেছে, যাই ওখানে এরা হইলো ডলার খাওয়া। এরা হইলো ধরেন টিআইবি কোথাকার? জার্মানির তো বোধ হয় না, জার্মানির থেকে ডলার না আসলে, মানে জার্মানির কারেন্সি তো বাংলাদেশে আসে না, ডলার হয়ে আসে। তো এই ডলার না পেলে তো নজর চল না। এরা ইয়াতে ফ্রাঙ্কফুর্টে বৃষ্টি হইলে ঢাকায় ছাতা ধরে। এই হলো ইফতেখারের জমানার টিআইবি। মানে ওদের 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 দেশে বৃষ্টি হওয়ার পরে বাংলাদেশের মধ্যে ওনারা ছাতা ধরে ওনাদের ইয়া করতে। এখন তাদের হয়েছে যে এদেশ যদি সমালোচনা না করি তাহলে তো আমার টাকা আসবে না, আমরা তো ডলার আর খাইতে পারবো না, যতই সংস্কার কমিশন করি কোনো কাম হবে না। এই কারণে এরা গেছে। এই যে ওয়াশিংটনে বৃষ্টি হইলে ঢাকায় ছাতা ধরা, ডলার করা, এই কি বললো না বললো, এদের কথায় আসলে কিছু আসে যায় না। এরা এই কথাগুলো বিক্রি করে, প্রতিটা শব্দ বিশ্বাস করেন, প্রতিটা শব্দের বিনিময়ে টাকা নেয়, প্রতিটা শব্দের বিনিময়ে ডলার খায়, প্রতিটা শব্দের বিনিময়ে তারা রক্তচোষা হিসেবে বাংলাদেশের মানুষের ঘাড়ের মধ্যে চাইছে। এইসব শব্দ বাংলাদেশের মানুষের করুণ অবস্থা, বাংলাদেশের মানুষের খারাপ অবস্থা, বাংলাদেশ মানুষ এই করতে পারতেছে না, বাংলাদেশ মানুষ ওই করতে পারতেছে না, এগুলো বলে ওরা টাকা আনে। কিন্তু নিজেদের জীবনে আপনি যা দেখেন, এরা কেউ কেউ তাদের কমোডও কিন্তু সোনা দিয়ে মোড়া রেখেছে। হ্যাঁ, এরা তাই। আপনি এই লোকগুলির কোনো উৎপাদনমুখী কোনো কাজ একটা দেখেন যে লোকটা এই মুদির ব্যবসা দিয়ে বা একটা গামছা বেচে টাকা কামাই করছে? বলতে পারেন যতগুলি সংস্কার কমিশনে আছে যে গামছা বেচে তারা টাকা কামাই করছে? কোন উৎপাদনমুখী কাম করছে? কোন শ্রম দিছে? খালি ওই ভিক্ষা করে, হাতের কলমে চিঠি লিখে লিখে ভিক্ষা করে, বাংলাদেশের দুঃখ বিক্রি করে তারা টাকা আনে, বাংলাদেশের মানবাধিকার বেচে তারা টাকা আনে। ইউনূস সাহেব বাংলাদেশের মহিলাদের মানে ইয়ে অবস্থা দেখায়, দারিদ্র দেখায়, উনি টাকাই না, উনি বড় লোক হয়েছেন। হ্যাঁ, উনি বিশাল হয়েছেন। কোন মহিলা এই পর্যন্ত বলতে পারবে কোন একটা গ্রামীণ ব্যাংকের একজন মহিলা বাংলাদেশে কোটিপতি হয়েছে? দেখাক না, দেখাইতে পারবে না কেউ না, নট এ সিঙ্গেল পারসন। যাই হোক, তো এনার কথা যখন উঠাইলেন, আমার কাছে ইয়ে লাগে যে এদের কথা, এসব পোকামাকড়ের কথা আর না শোনাই ভালো, কারণ এরা রক্তচোষা, এরা মানবাধিকার বিক্রি করে কিন্তু ইয়া থেকে, ব্রিটেন থেকে বা আমেরিকা থেকে এই $5,000 দামে, $10,000 দামে স্যুটবুট পরে। এই স্যুটবুট পরে আবার জনগণের খারাপ কথা লাগে, অথবা এই $5,000 কিন্তু কাউকে দান করবে, খাবে। আপনি এই যে মানবাধিকার বিক্রি করে, কোনটা আছে, কোনটা নিজের শ্রম দিয়ে টাকা কামাই করে? একটা না। বাংলাদেশের এই যে উন্নয়নের মধ্যে তাদের কি ভূমিকা আছে? কয় টাকা ট্যাক্স দেয়? বরং পারলে এমন কোন লোক নাই যে এগুলার মধ্যে যারা এনজিও ব্যুরোতে টাকা দিয়ে তাদের টাকা ছাড়ায়। দুর্নীতিবাজ এরা, আর ওরা দুর্নীতির বিরুদ্ধে কথা। ওদের টাকা ছাড়াইতে পারে টিআইবির টাকা ইয়া থেকে, এনজিও ব্যুরো থেকে? না। যাই হোক, আপনি অন্যদিকে নিয়ে গেছেন আলোচনাটা। যাই হোক, আমি আলোচনায় যাই ফিরে। এই যে বলছিলেন নাকি যে শেখ হাসিনার ভূত তাড়া করে, বা শেখ হাসিনা নাই, তার দল নিষিদ্ধ কার্যক্রম, তার দলের নেতা কর্মীরা মাঠে নামতে পারতেছে না, কিন্তু সরকারের মন্ত্রী, উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যরা যখনই রাস্তায় নামেন না, তখনই তাদেরকে আসলে তাড়া করে। তারা যখন মেট্রো রেলের নিচ দিয়ে, ধরেন যমুনা থেকে বের হয়ে মেট্রো রেলের নিচ দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন, তখন তো মানে ওই মেট্রো রেল দেখেই তো তাদের আসলে কাঁপন ছুটে, এই ফেসিস্ট চলে আসছে। এটা তো ফেসিস্টের তৈরি। যখন আপনার ফ্লাইওভারে উঠেন বা আপনার এলিভেটর এক্সেস, সেখানে তো ফেসিস্ট, সব জায়গায় ফেসিস্ট। এই যে সার্জিসের একটা কথা বলি, সার্জিস পঞ্চগড় বা কোনো এক জায়গা থেকে এরকম করে আসতেছে, তো সেটার ভিডিওর মধ্যে সার্জিসের মনের থেকে
আজ বাংলাদেশ এত সুন্দর, এই বাংলাদেশের মধ্যে আমাদের রাস্তাঘাট এরকম সুন্দর, সে সে সার্জিস বলতেছে, শেখ হাসিনার কথা, সে বলছে বাংলাদেশ এত সুন্দর, বাংলাদেশকে দেখে মানুষ আসা উচিত, মানুষ বাংলাদেশ দেখা উচিত। এটা কে করছে? সার্জিস করছে, সার্জিসের বাপ করছে, সার্জিসের দাদা করছে। কিন্তু আবার জায়গায় লাভে যে উন্নয়নের নামে দেশ ধ্বংস করে দিচ্ছে, এই অসহায় রাস্তা দিয়ে গাড়ি চালায় যেতেছে আর এইসব কথা কইতেছে, সার্জিসের মুখের কথা আছে।